প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মিজানুর রহমান কল্লোল 1968 সালের জানুয়ারিতে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1993 সালের শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডি অর্থ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের অর্থোপেডিক্স ও ট্রমালজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। যেটি আমাদের আজকের বিষয় অস্টিও আর্থ্রাইটিস, শুরুতেই একটু জানতে চাইবো যে আসলে এই অস্টিও আর্থ্রাইটিস বলতে কি বোঝানো হয়? অস্টিও আর্থ্রাইটিস এটা আসলে অস্টিও হলো হাড় আর আর্থ্রাইটিস হলো আপনার অস্থিসন্ধির যে ব্যথা। তো এটা মূলত অস্টিও আর্থ্রাইটিস, যেটা ওই ক্ষয়জনিত কারণে যে কোনো গিটে অস্থিসন্ধিতে যে ব্যথাগুলো হয় সেটাকে আমরা অস্টিও আর্থ্রাইটিস আমরা বলে থাকি। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা হাঁটুর ব্যথাটা, হ্যাঁ, যদিও সব বিভিন্ন ছোট হার্ট অস্থিসন্ধি থেকে শুরু করে সব অস্থিসন্ধিতেই অস্টিও আর্থ্রাইটিস হতে পারে, তো বেশিরভাগ আমাদের দেশের মহিলাদের কিংবা পুরুষদের অস্টিও আর্থ্রাইটিস সাধারণত হাঁটুতেই বেশি হয়। আচ্ছা, তো এই হাঁটুতে ব্যথা নিয়ে যখন আপনাদের কাছে আসছে তখন আপনারা কিভাবে বোঝেন যে এটা অস্টিও আর্থ্রাইটিসের ব্যথা? সাধারণত রোগী এসে বলে যে আমার পা ব্যথা করে, ফুলে যায়, এবং বলে যে এতদিন ধরে আমার ফুলছে, ব্যথা করছে, অনেক সময় পা গরম হয়ে যায়। তখন আমরা তাকে পরীক্ষা করে দেখি। হ্যাঁ, যে পরীক্ষার মধ্যে আছে যে আমরা প্রথম যে দুই হাঁটু উন্মুক্ত করে দেখি যে আসলে কোন হাঁটু, যেমন স্বাভাবিক হাঁটুটা কেমন আছে আর তার যে ব্যথার কথা বলছে সেই হাঁটুটা কেমন আছে, তার ফুলে গেছে কিনা, তার ওখানে কোনো তার স্কিনের যে ত্বকের কোনো পরিবর্তন হচ্ছে কিনা, হ্যাঁ, কিংবা যে ওখানে কোনো আমরা তাপমাত্রা দেখি যে ওখানে কোনো গরম হয়েছে কিনা, এগুলো আমরা দেখি। দেখার পরে তাকে আমরা কিছু পরীক্ষা দিই, যেমন বেশি করে এক্সরেটা আমরা দেখি যে তো অনেক সময় যে হাড্ডির কী পরিমাণ ক্ষয় হয়েছে, কারণ অস্টিও আর্থ্রাইটিস মূলত ক্ষয়জনিত কারণেই এটা হয়ে থাকে, এবং সাধারণত 40-এর পরে যে বয়স, 40-এর পরে যে এটা হয়। কি যখন আপনাদের কাছে আসছে, আপনারা যখন নিশ্চিত হন যে এটি অস্টিও আর্থ্রাইটিসেরই ব্যথা, চিকিৎসা আপনারা কিভাবে নির্ধারণ করে থাকেন? হ্যাঁ, তখন যে কিছু ব্যথানাশক ওষুধ আছে, আমরা সেই ব্যথানাশক ওষুধ দিই, এবং ব্যথানাশক ওষুধ আপনি জানেন যে খেলে অনেক সময় পাকস্থলীয় সমস্যা হতে পারে, গ্যাস ফর্ম হয়, পাকস্থলী আলসার হতে পারে, তখন আমরা ওই সাথে আমরা কিছু ওই পাকস্থলী আলসারের ওষুধ ওই একই সাথে দিই। এবং তখন আমরা ওই ইনজেকশন, বিশেষ করে স্টেরয়েড ইনজেকশন অনেক সময় আমরা অস্থিসন্ধিতে আমরা দিয়ে থাকি। কারণ দেখা যাচ্ছে যে স্টেরয়েড ইনজেকশন ট্যাবলেটের চেয়ে ভালো, কারণ আপনি যদি স্টেরয়েডটা যদি আপনি মুখে দেন তাহলে সেটা রক্তে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে, অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। কিন্তু আমরা যখন স্পেসিফিক একটা জায়গায় সরাসরি যেখানে দিচ্ছি সেখানে শুধু লোকালি তার সে কাজ করছে। এটা কাদের ক্ষেত্রে আপনারা নির্ধারণ করে থাকেন এবং কিভাবে দিয়ে থাকেন? কোন এটা আমরা যে প্রথমেই দিয়ে থাকি তা না, এটা আমরা প্রথমে যে ওষুধ দিয়ে থাকি তাকে কিছু ব্যায়ামও শিখিয়ে দিই, তার জীবনযাত্রার কিছু পরিবর্তন যে করতে হবে সেগুলো আমরা উপদেশ দিয়ে দিই। দেওয়ার পরে তারপর যদি সেটা তার না কমে কিংবা সে যদি ওইগুলো ঠিকমতো পালন করতে না পারে, তারপর আমরা তাকে ইনজেকশন দিই। ইনজেকশন দিলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেকটা ভালো হয়ে যাচ্ছে, সে স্বাভাবিক হাঁটাচলা করতে পারছে। কতদিন চলে এই ইনজেকশন দেওয়াটা বা স্টেরয়েডটা যে আপনারা দেন, কোন ডোজে দিন? এটা সাধারণত চলে একটা রোগীকে দেওয়ার পরে সে 2 বছর ভালো থাকে, সাধারণত 1-2 বছরে তার আর কোনো সমস্যা হয় না, কিন্তু তার স্বাভাবিক জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হয়। হ্যাঁ, পরবর্তীতে কিন্তু এই বিষয়টা থাকে যে আমরা অনেক দিন ধরে এই রোগী মানে চিকিৎসা করছি রোগের, কিন্তু পুরোপুরি ভালো হচ্ছে না। এর পেছনে আসলে কারণটা কি? হ্যাঁ, এটা কারণ একটা আছে, যেমন যারা প্রথম থেকেই জীবনের শুরু থেকেই যারা হাঁটাচলায় অভ্যস্ত তাদের কিন্তু অস্টিও আর্থ্রাইটিস কম হয়। এবং আপনি দেখবেন যে যারা প্লেয়ার, ফুটবল প্লেয়ার আছে কিংবা অন্য প্লেয়ার আছে, তারা যদি আঘাত বাঁচিয়ে তারা যদি খেলাধুলা করে তাহলে কিন্তু অস্টিও আর্থ্রাইটিস কম হয়। অস্টিও আর্থ্রাইটিস একটা বড় কারণ হলো একটা আঘাতের একটা হিস্ট্রি থাকে, একটা যে তা তো হাড়ের তো ক্ষয় হচ্ছে, কিন্তু সেখানে হাঁটুতে একটা আঘাত লাগে তার। হ্যাঁ, কিন্তু এই আঘাতটাকে আমরা এড়িয়ে যে লোকটা যে আগে থেকে একটা হাঁটাচলা করতে অভ্যস্ত, সে আসলে অস্টিও আর্থ্রাইটিসটাকে সে প্রতিরোধ করতে পারে। খাদ্যাভ্যাস কি ক্ষেত্রে ভূমিকা পালন করে? খাদ্যাভ্যাস মানে যে আপনার যাদের ফ্যাটি শরীর তাদের অস্টিও আর্থ্রাইটিস বেশি হয়, এবং তারা ক্যালসিয়ামযুক্ত খাবার কম খাচ্ছে। হ্যাঁ,
তাদের তার মানে এটা একদম ছোটবেলা থেকে অভ্যাসটা করতে হবে, ছোটবেলা থেকে অভ্যাসটা করতে হবে এবং তাদের খেলাধুলার অভ্যাসটা আসলে চালু রাখতে হবে, তাহলে অস্টিওআর্থ্রাইটিসের পরিমাণ কম হয়। কোনো সার্জিক্যাল প্রসিডিউরের কোনো প্রয়োজন আছে কিনা? সার্জিক্যাল প্রসিডিউর অনেক পরে আসলে, কিন্তু তার আগেই সাধারণত অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্ট ভালো হয়ে যায়। আমরা যখন সার্জিক্যাল প্রসিডিউর অনেক পরে করি, যখন আমাদের নি প্রতিস্থাপনের প্রয়োজন হয়, কিন্তু সেটা অনেক পরের স্টেজ, কিন্তু তার আগেই আসলে অনেক রোগী ভালো হয়ে যায়, ভালো হয়ে যাচ্ছে। এবং আপনারা ওষুধের সাথে সাথে বা যেটি বলছিলেন যে স্টেরয়েড দিয়ে থাকেন, ইনজেকশন দিয়ে থাকেন বা মুখে ওষুধ খাওয়ার, স্টেরয়েডটা আমরা কিন্তু ঘন ঘন দিচ্ছি না, এটা দিচ্ছি একটাই দিয়ে দিচ্ছি আমরা। যখন সে আসলে হাঁটতে পারছে না, অনেক কষ্ট হচ্ছে, হাঁটু ভাঁজ করতে পারছে না, যারা মুসলমান নামাজ পড়তে পারছে না, তাদের ক্ষেত্রে আমরা ইনজেকশন দিয়ে দিই যাতে দ্রুত তারা আরোগ্য লাভ করে, ভালো হয়ে যায়। আচ্ছা, সেক্ষেত্রে সাথে কিছু উপদেশ আপনারা দিয়ে থাকেন, সেগুলো কি ধরনের? আপনি যেটি বলছিলেন যে লাইফস্টাইল মডিফিকেশনের জন্য বা তার পশ্চার বা তার অবস্থান, তার চলাফেরা যাতে এই বিষয়গুলোকে যাতে আরো বেশি না বাড়িয়ে তোলে, সেই বিষয়ে আপনাদের পরামর্শ কি? হ্যাঁ, সেই বিষয়ে উপদেশ হলো এরকম যে যারা সিঁড়ি দিয়ে যেমন উপরে ওঠেন, হ্যাঁ, কিংবা নামেন, এতে তাদের হাঁটু ব্যথাটা কিন্তু খুব একটা লাঘব হবে না, হ্যাঁ, যে বারবার হতে থাকবে। তখন আমরা বলি যে আমরা শিখিয়ে দিই যে সিঁড়িতে আপনি নামতে গেলে ঠিক এইভাবে নামবেন। একটা নি ক্যাপ আছে, একটা প্লেয়াররা অনেক সময় দেখবেন যে হাঁটুতে পরে তারা খেলাধুলা করে, নি ক্যাপটা পরে আমরা উপদেশ দিই যে যখন আপনি হাঁটাচলা করবেন এই নি ক্যাপটা পরবেন, আর একভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না, সুযোগ পেলে একটু বসবেন, হ্যাঁ, যে সুযোগ পেলে বসবেন। আর নামাজের ক্ষেত্রে আমরা বলি যে আপাতত চেয়ারে আপনি নামাজ পড়বেন, তাহলে আপনার এই যে পায়ের যে ভাঁজটা আপাতত যে ব্যথা হয়, ভাঁজ দিলেই ব্যথা হবেই, ব্যথাটা তার সে পাবে না। আর আমরা উঁচু কমোড, হাই কমোড সবসময় ব্যবহার করতে পারি, এটা কোমরের ব্যথা রোগীদেরও বলি আর হাঁটু ব্যথা রোগীদেরও বলি, যাতে সে একটু স্বচ্ছন্দ বোধ করে। এই ধরনের আমরা কিছু উপদেশ দিই। আর হাঁটুর কিছু নির্দিষ্ট কিছু ব্যায়াম আছে, এই ব্যায়ামগুলো আমরা শিখিয়ে দিই যে বাড়িতে সে একাই সে ব্যায়ামগুলো কারো সাহায্য ছাড়াই সে করতে পারবে। আসলে ব্যায়াম বা ফিজিক্যাল এক্সারসাইজ তো অনেক আগে থেকেই শরীরের জন্য অনেক ভালো, সেটি কোনো সমস্যা হওয়ার আগ থেকেই যদি কেউ শুরু করতে পারে তাহলে সবচেয়ে বেশি, হ্যাঁ, সেটা হতে পারে। কিন্তু তারপর অস্টিওআর্থ্রাইটিসের জন্য কিছু নির্দিষ্ট কিছু ব্যায়াম আছে, যখন হয়ে যাচ্ছে অসুখটা তখন সে ওই ব্যায়ামগুলো সে করলে, যখন নিয়মিত করে তখন কি পুরোপুরি বা অনেকটাই কি সেরে যায়? অনেকটা 90% সে সুস্থ হয়ে যায়। আচ্ছা। আর অস্টিওআর্থ্রাইটিস যেহেতু একটু যারা বয়স্ক রোগী তাদের অসুখ, সুতরাং এই ব্যথাটা অল্প অল্প কিছুটা থাকে আর কি, কারণ একটা বয়স যখন বেড়ে যাচ্ছে তার অস্থি ক্ষয় হচ্ছে, বিভিন্ন অস্থি ক্ষয় হচ্ছে, শুধু হাঁটুর হবে তো তা না, হ্যাঁ, তার হাতের অস্থি ক্ষয় হচ্ছে, তার কোমরের অস্থি ক্ষয় হচ্ছে, বিভিন্ন জায়গায় অস্থি ক্ষয় হচ্ছে তার, হ্যাঁ, যে সুতরাং তাকে কিছু খাদ্যাভ্যাসতার করতে হবে, যে আমরা ক্যালসিয়াম খাওয়ার কথা বলি, যে ক্যালসিয়াম খেলে যে তার অন্তত যে ক্ষয় রোধটা, হাড়ের যে ক্ষয় রোধটা অন্তত কিছুটা প্রতিরোধ করা যায়। আচ্ছা, তো আপনি যেটি বলছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে বা একদম অ্যাডভান্সড স্টেজে সার্জারির প্রয়োজন হয়, সেটি আসলে কোন ক্ষেত্রে এবং এটি কতখানি ফলপ্রসূ? না, সেটা আমরা কাদের করি সার্জারি, যে যারা হয়তো যে খেলোয়াড় যারা, তাদের করতেই হবে, হ্যাঁ, যে কারণ তাদের তো বসে থাকলে হবে না, এই ট্রিটমেন্টের জন্য 1 মাস 1.5 মাস তাদের বসে থাকলে হবে না, হ্যাঁ, যে আমরা যে উপদেশগুলো দিচ্ছি তাদের তাৎক্ষণিক তাদের ভালো হতে হবে, তাদের ক্ষেত্রে আমরা সার্জারি আমরা করে দিচ্ছি। হ্যাঁ, যে শুধু অস্টিওআর্থ্রাইটিস না, তাদের তো আসলে অস্টিওআর্থ্রাইটিস না, অন্যান্য কারণে হাঁটু ব্যথা হয়, তাদের লিগামেন্ট ছিঁড়ে যায়, লিগামেন্ট ইনজুরি হয়, এই সমস্ত কারণে তাদের হচ্ছে, আমরা সেই সমস্ত রিপেয়ার করে দিচ্ছি। আর অস্টিওআর্থ্রাইটিস যেটা, সেটা আমরা লেট স্টেজে যে আমরা অপারেশন করছি, যে হাঁটুর প্রতিস্থাপন আমরা যেটা করে থাকি, নি প্রতিস্থাপন, সেটা আমরা করে থাকি, এটা লেট স্টেজে যে। আচ্ছা, বাংলাদেশে এটি হচ্ছে? বাংলাদেশে এখন হচ্ছে। আচ্ছা, একটু জানতে চাইবো প্রতিরোধের আসলে কোনো বিষয় রয়েছে কিনা, বা আপনি ইতিমধ্যেই বলে দিয়েছেন, তারপরও একটু জানতে চাইবো যে আসলে এই অস্টিওআর্থ্রাইটিস প্রতিরোধে বা এই জাতীয় হাড়ের বিভিন্ন ক্ষয়জনিত সমস্যাগুলো প্রতিরোধে একদম শুরু থেকে আমরা কোন বিষয়গুলো প্রতিরোধে আমরা যদি ছোটবেলা থেকেই আমরা যদি বিশেষ করে মাছ খাওয়াটার অভ্যাস করি, মাছের কাঁটা সহ, হ্যাঁ, তাহলে অনেক আমাদের শরীর ক্যালসিয়াম, ফসফরাস, ফসফেট এগুলো জিনিস পাচ্ছে, যেগুলো আমরা হাড়ের জন্য অত্যাবশ্যকীয় যে উপাদানগুলো, খনিজ উপাদানগুলো, এগুলো পাচ্ছে এবং আমাদের হাড়টা মজবুত থাকছে। কিন্তু আমাদের দেশে তো আসলে অনেকেই এগুলো খেতে চান না, হ্যাঁ, যে ছোট মাছগুলো খেতে চান না, কাঁটা সহ খেতে চান না, এগুলো আমাদের ছোটবেলা থেকে আসলে অভ্যাস করতে হয়। আর যে জিনিসগুলো আমাদের যে কোনো জায়গায় যারা বাসে চড়ছেন তারা দেখবেন যে সামনে যে সিটটায় হাঁটু
তারা হাঁটুটাকে লাগিয়ে তারা বসে থাকেন। যখনই বাস থেমে যাচ্ছে একটা হাঁটুতে একটা চাপ লাগছে, চাপ লাগলে এটা থেকে কিন্তু তার একটা সমস্যা হয়ে যাচ্ছে, পরবর্তীতে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। সে যখন বসবেন, উনি যখন বসবেন তখন হাঁটুটা আপনার সিট থেকে একটু দূরে রাখবেন। জি, আর ভারী ওজন বহন করে, এটা সব ক্ষেত্রেই শরীরের সব জয়েন্টের ক্ষেত্রে প্রযোজ্য যে ভারী ওজন আসলে বহন করা এটা উচিত না। আর রেগুলার যদি কেউ সাইকেল চালায় কিংবা আপনার সাঁতার কাটার অভ্যাস থাকে, আমাদের সুযোগ কম, যারা গ্রামেগঞ্জে থাকে তাদের সুযোগ বেশি, তারা এই সমস্যাগুলো তারা প্রতিরোধ করতে পারেন। আর যেটা আপনার চর্বি জাতীয় খাবারটাকে আসলে কমাতে হবে, চর্বি জাতীয় খাবারটাকে কমাতে হবে। আর কিছু কিছু খাবার আছে ইউরিক অ্যাসিড যেটা বাড়িয়ে দেয়, এটা শুধু অস্টিওআর্থ্রাইটিস ক্ষেত্রে না, শরীরের বিভিন্ন যে জয়েন্টগুলো আছে সেখানে মাংসপেশি আছে, ব্যথা বেড়ে যায়। ইউরিক অ্যাসিড, সেই ইউরিক অ্যাসিড যেগুলো খাবারে রয়েছে সেগুলো খাবার একটু সীমিত পরিমাণ, হ্যাঁ সেগুলো প্রধান বেশি থাকে আসলে ডাল জাতীয় খাবারে বেশি থাকে। হ্যাঁ, ডাল জাতীয় এগুলো সীমিত পরিমাণ প্রথম থেকে যদি খাওয়া হয়, হ্যাঁ, তারপর আপনার রেড মিট, ব্যালেন্স ডায়েট যেটা খাওয়া উচিত। রেড মিটে আপনার ইউরিক অ্যাসিড বেশি থাকে, সামুদ্রিক মাছ বেশি থাকে। তারপরে যেগুলো ওই যে আমরা যে স্যুপগুলো খাই, হ্যাঁ, যে স্যুপের যে রসটা সেখানেও থাকে। তো এটা তো ইন্ডিকেশন আছে কোন অসুখে আসলে এটা খাবো, কোন অসুখে খাবো না। যত সব খাবার যে খাবারটা আমার উপকার করছে একজনের, সে খাবার কিন্তু আরেকজনের অপকারও করে। এইগুলো এটা ডায়েটিশিয়ানের সাথে, একটা পুষ্টিবিদের সাথে কথা বলে খাওয়া ভালো অবশ্যই। এবং তার উপরে রেগুলার এক্সারসাইজ বা হাঁটার অভ্যাস তো অবশ্যই জন্য ভালো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আপনাকে ধন্যবাদ, এনটিভির দর্শকদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম যে অস্টিওআর্থ্রাইটিস এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এই সমস্যাটি হলে করণীয় কি এবং প্রতিরোধের কি কি উপায় রয়েছে তা নিয়েও কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম। আশা করছি আপনাদের উপকারে আসবে এই পরামর্শগুলো। এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে শিশুদের ব্যায়ামের এই এপিসোডে আমরা ইউজ করব চেয়ার। বাচ্চারা দেখা যায় যে অনেক সময় স্কুলে গেলে পরে বা বাসায় বসে স্টাডি কারণে অনেকক্ষণই তাদের চেয়ারে বসে থাকতে হয়, এবং চেয়ারে ব্যায়ামের কথা শুনলে পরে ওরাই সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা, কারণ চেয়ারে বসে থাকতে তো এতক্ষণ ভালো লাগে না। তো পড়াশোনা করতে অনেকক্ষণ বসে থাকলে পরে তখন যেটা হয় যে ওদের খুব ঘুম ভাব পেয়ে যায়, এবং একটানা অনেকক্ষণ বসে থাকার ফলে তাদের কোমর, ঘাড় বা সব কিছু ব্যথা করা শুরু করে। তো আমরা যেটা করতে পারি যে ওর খুব বেশি ইকুইপমেন্টস কোনো ইউজ না করে, বরং যেই অবস্থায় সে আছে সেই অবস্থা থেকে ওর মুভমেন্টগুলো এমনভাবে করতে পারি যে ওখানটাতে যেন বসে থাকাটাও সে এনজয় করে এবং সেখান থেকে মুভমেন্ট করাটা, এবং চেয়ারটাকেই সে মানে বলা যায় যে সবচেয়ে আনকমফোর্টেবল সিচুয়েশনটাকে সে কমফোর্টেবল একটা সিচুয়েশনে নিয়ে আসলো, সবচেয়ে বোরিং ব্যাপারটাকে সে খুব ইন্টারেস্টিং বানিয়ে ফেললো। তাতে যেটা হবে যে তার ঘুমও কেটে যাবে, তার ব্যথা বেদনাগুলোও যাবে, এবং আবার সে তার পড়াশোনার কাজে মনোযোগী হতে পারবে। ওকে, আমাকে এখানে হেল্প করবে লিও। ওকে, এন্ড দিস ইজ জাম্প অ্যান্ড নি টাক। আমরা শুরু করি, করার পরে আমরা এটা নিয়ে আলাপ করবো। অ্যান্ড লিও, স্টার্ট অ্যান্ড গো। ইয়েস, গুড, ফাইন, ইয়েস, গুড, ইয়েস, কিপ অন গোয়িং। হ্যাঁ, জাম্প যখন করছে তো অনেকটুকু জাম্প, ফাইন, অ্যান্ড ওয়ান, গুড, ইয়েস, অ্যান্ড লাস্ট ওয়ান, ইয়েস, ওকে, ফাইন। তার মানে হচ্ছে যে এখন চেয়ারটা পছন্দই হয়ে গেছে। হ্যাঁ, এর আগে বসে থাকতে চাইতো না, এখন ব্যায়াম করার পর চেয়ারেই বসে পড়লো। তো মুভমেন্টটা হচ্ছে প্লায়োমেট্রিক্স। যখন জাম্প করছে প্লায়োমেট্রিক্স মুভমেন্টে যেটা হয় যে খুব দ্রুত ক্যালোরি বার্ন হয়, যেটা অনেকক্ষণ বসে থাকার কারণে যেটা হয় যে শিশুদের মেদ জমে যায়। এবং আজকাল আমরা অনেক অবেস বেবি দেখি, যেটা আমরা আগে কখনোই দেখতাম না, যে শিশুরাই সবচেয়ে বেশি মোটা হয়ে যাচ্ছে ফাস্টফুডের কারণে এবং বসে থাকার কারণে। তো বসে থাকা অবস্থাটাতেই আমরা যেটা করতে পারি যে প্লায়োমেট্রিক্স মুভ, জাম্পের কারণে তার ক্যালোরিটা বার্ন হলো, এবং যখন সে পাটা তুললো তখন কিন্তু তার পেট, কোমর, ওই জায়গার কাজগুলো হলো, ব্লাড সার্কুলেশনটা ওখানে আসলো এবং সেটা চাপলো, যেটা অনেক বেশি এক্সপ্যান্ড হয়ে যায় এক্সেস ফ্যাটের কারণে। ক্যালোরিটা বার্নের পরে আমরা মাসলটা টোন করে ফেললাম। দ্যাট মিনস একসাথে ফ্যাট বার্ন অ্যান্ড টোন দুটো কাজই হয়ে গেল। এবং পাশাপাশি এখন যদি একটু ঘুম ভাব থাকতো তাহলে এখন কি হতো, এই লাভ ঝাপের কারণে আবার ঘুমটা কেটেও গেল না, তো এখন আবার আমরা পড়াশোনা শুরু করতে পারি নাকি?
সো অনেক কিছুর দরকার নাই, আপনারা শুধু একটু প্রপারলি গাইড করে মুভমেন্টগুলো দেখিয়ে দেবেন যেন বাচ্চা ওই সময়টুকু খুব বোরিং না হয়ে খুব ফান একটা অ্যাক্টিভিটি হয়। প্রিয় দর্শক, মূলা সবজি হিসেবে অত্যন্ত পছন্দের এবং উপকারী একটি খাবার। মূলায় রয়েছে কি কি পুষ্টিগুণ, চলুন জেনে নিই একজন পুষ্টিবিদের কাছ থেকেই। শীতকালীন সবজির মধ্যে মূলা খুব পরিচিত একটি নাম। মূলা সারা বছর পাওয়া যায় না, শুধু একটা সময়তেই আমরা পেয়ে থাকি, যার কারণে এর পুষ্টি গুণাগুণ আমাদের খুব বেশি জেনে নেওয়া দরকার। খেয়াল রাখতে হবে মূলাতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এই পটাশিয়াম আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের ব্লাড ভেসেল যেগুলো থাকে এগুলোকে শক্ত রাখতে এবং সুস্থ রাখতে সাহায্য করে, যা আমাদের আর্টারির সুস্থতা রক্ষার পাশাপাশি হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। খেয়াল রাখতে হবে, সবাই ভাবেন যে আমরা বলি সবসময় পুষ্টিবিদরা যে রঙিন ধরনের শাকসবজি খাবেন, কিন্তু মূলা যদিও সাদা রঙের সবজি, এতেও কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। ভিটামিন এ আমাদের চোখের সৌন্দর্যের পাশাপাশি আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে, চুলের সৌন্দর্য রক্ষা করে এবং আমাদের ইন্টারনাল যে ডিটক্স আছে সেটা ভালো রাখতে সাহায্য করে। পাশাপাশি এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট, এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ভিটামিন সিও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের রোগ প্রতিরোধের পাশাপাশি আমাদের দেহকে সুস্থ রাখতে সাহায্য করে। আমাদের দেহে যখন ডিটক্স হয়ে যায়, যত টক্সিন বেড়ে যায়, তখন আমাদের ক্যান্সার হওয়ার চান্স থাকে। এই ক্যান্সার থেকে প্রতিরোধ করবে এ ধরনের খাবার। পাশাপাশি আরও খেয়াল রাখতে হবে এতে খুব কম ক্যালোরি আছে। যারা ডায়েট কন্ট্রোল করতে চান, নিজের ওয়েট রিডিউস করতে চান, তারা কিন্তু এই ধরনের সবজিকে আপনার ডায়েটে অনায়াসেই রাখতে পারেন। তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এ ধরনের সবজি কিন্তু খুব বেশি খাওয়া উচিত নয়, কারণ এতে কিন্তু গ্যাসের যাদের প্রবলেম আছে অনেক বেশি অ্যাসিডিটি প্রবলেম হতে পারে। পাশাপাশি এতে ফাইবারও আছে অনেক প্রচুর পরিমাণে। ফাইবার আমাদের পেটকে ভরে রাখার পাশাপাশি আমাদের ওয়েটটাকেও রিডিউস রাখে এবং এর যে খাদ্যাভ্যাস আছে সেটা থেকে কিন্তু আমাদের কোলন পরিষ্কার থাকে। বিভিন্ন ধরনের ক্যান্সার থেকে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি যদি মূলা আমাদের খাবারের লিস্টে রাখি। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। অল্পতেই যাদের বমি হয়, যাত্রা শুরুর পূর্বে কিংবা যাত্রা পথে তাদের খাবার গ্রহণ থেকে বিরত থাকা উচিত। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। জন্ডিস হচ্ছে আসলে শরীরের যে রোগ তার একটা বহিঃপ্রকাশ। বিভিন্ন কারণে হয় জন্ডিস। মূলত যে বিষয়টা সবচেয়ে বেশি জড়িয়ে হচ্ছে লিভার কজ বলি আমরা, ভাইরাল হেপাটাইটিস, সে কারণে হয়। আরেকটা কারণ হচ্ছে লিভারের ছাড়াও জন্ডিস হতে পারে, লিভারের সমস্যা ছাড়াও, যেমন যদি ব্লাডের মধ্যে রক্তকণিকা যেটা থাকে, রেড ব্লাড সেল, সেটা যদি অতিরিক্ত ভেঙে যায় তাহলে জন্ডিস হতে পারে। অবস্ট্রাকটিভ জন্ডিস আরেকটা আরেকটা কারণ হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। যদি পিত্ত নালী দিয়ে পিত্ত ঠিকমতো প্রবাহিত না হতে পারে, তখন পিত্তটা ব্লাডের মধ্যে জমা হতে থাকে এবং সেই কারণেও জন্ডিস হয়। আর জন্ডিস তখনই দেখা যায় বা বোঝা যায় হলুদ, যখন ব্লাডের মধ্যে বিলিরুবিন পরিমাণ 2 mg/dl এর উপরে থাকে, তখন এটা বোঝা যায়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।